ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, অর্থনীতিতে এখন শঙ্কা কি? এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিন্দ নীলর্মী, আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং বিজিএমই এর পরিচালক শামস মাহমুদ। আপনাদের তিনজনকেই স্বাগত। অর্থনীতিতে এখন শঙ্কা কি আজকের বিষয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরু করতে চাই ডক্টর শর্মিন্দ নীলর্মী, আপনাকে দিয়ে। শ্বেতপত্র যেটি তৈরি হলো সেটির একজন সদস্য আপনিও। আপনার কাছে আগে একটু জানতে চাই আসলে এই মুহূর্তে আমাদের অর্থনীতির অবস্থা কি? ধন্যবাদ। এর মধ্যেই তো শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেগুলোর মূল কথাগুলো তো সবাই জেনেছেন এবং এর ভিত্তিতে বিভিন্ন ধরনের আলোচনাও শুরু হয়েছে। অর্থনীতির অবস্থা বলতে আমাদের ঋণের বোঝা তো আছে, এটা নতুন কিছু জানার নাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নন পারফর্মিং লোন প্রচুর, এখন ধরেন 10%-এর মতো আছে। এটা সামনে 3 থেকে 4 মাসের মধ্যে অনেক বেড়ে যাবে। অর্থাৎ যে টাকাগুলো চলে গেছে তার অনেকগুলোই হয়তো বা না ফেরার মতো হয়ে যাবে। সেটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে অনেক ঋণ ফেরত দিতে হচ্ছে। তার চেয়েও বড় কথা, মানে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রবণতা। আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অনেক কিছুই রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক স্থিরতার উপর নির্ভর করে, এবং এটা সামনে নির্বাচন, সরকারের স্থায়িত্ব, সরকারের বিভিন্ন ধরনের নীতি কৌশল চয়নের উপরে নির্ভর করবে যে আমাদের এই বিনিয়োগের যে চলমানশীলতা সেগুলো কিভাবে বজায় থাকবে। এই স্থিরতাটা না আসা পর্যন্ত আসলে নতুন বিনিয়োগ তেমন হওয়ার সুযোগ কম। এবং আমাদের ধরেন আমলাদের কথা যদি বলেন বা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটার মধ্যে যে ধরনের মানে অনেক দুর্নীতি করবার মতো উপযোগ রয়ে গেছে, সেইগুলোতে তো আসলে হাত দেওয়া হয়নি। ফলে সেই জায়গাগুলোতেও এক ধরনের দুশ্চিন্তা থেকে যাচ্ছে। ফলে আমরা আশা করছি যে শ্বেতপত্রের যে মূল যে মানে কীভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো যে শনাক্ত করা হয়েছে সেইগুলোর সাপেক্ষে সরকার যদি কিছু সংস্কার খুব দ্রুত নিতে পারেন তাহলে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহজ হবে। এটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের পরদিন যে সংবাদ সম্মেলনটি হলো, আপনি নিজেও সেখানে ছিলেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমিও সেখানে ছিলাম। একটু জানতে চাই আপনার কাছে, সেখানে একটি কথা বলা হয়েছিল যে আগামী 6 মাস আমাদের অর্থনীতির জন্য খুবই ক্রুশিয়াল একটি টাইম। সেটি আসলে কিসের, কোন শঙ্কা থেকে আপনারা এটি বলছেন? না, এটা শঙ্কা না, এটা আশা থেকে বলা হচ্ছে। 6 মাস বলতে হচ্ছে যে আমাদের তো জুন মাসের প্রথমে বাজেটটা পেশ হয়, ফলে সেই বাজেটের একটা আবার দীর্ঘমেয়াদী ছাপ থেকে যায় অর্থনীতিতে, এবং বাজেট নির্মাণ প্রক্রিয়া আপনি জানেন যে শুরু হয়ে গেছে। এই বাজেটে যাতে আমাদের যেগুলো আমরা খুঁজে পেয়েছি তার কিছুটা ছায়াপাত যাতে এই বাজেটের মধ্যে থাকতে পারে, এজন্য আমরা প্রথম রেকমেন্ডেশনের মধ্যে দেখেছেন যে বলেছি যে খুব দ্রুত মেয়াদে যদি এই 6 মাসের জন্য কিছু কাজ যদি এই সরকার করে যেতে পারেন, যেটা বাজেটকে সামনে রেখে, সেই জায়গাটা আমরা বলেছি যে দ্রুত শুরু করে দেওয়া উচিত। আর দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে 6 মাসের বাইরে সরকার হয়তো বা এর মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকার আসবে, কিন্তু ওই দিন আনি দিন খায়ের মতো যাতে আমাদের রাজনীতির মানে অর্থনীতির পরিকল্পনা না হয়, তাতে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা 2 বছর বা 2.5 বছরের একটা পরিকল্পনা যেটা চলমান থাকবে
আপনার সরকার নির্বিশেষে সেই জায়গাটাই যাতে কাজ করা যায়। এই পরিকল্পনা না নিলেই আসলে সেটি একটা সংকট, কারণ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা তো স্থগিত করা হয়েছে এবং যথার্থ কারণে স্থগিত করা হয়েছে। তো আমাদের তো সামনে একটা পরিকল্পনা এগিয়ে যেতে হবে। আপনার কাছে আবারও আসবো ডক্টর শর্মিন নীলর্মী। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদরা যে অ্যানালাইসিসগুলো করলেন যে কিভাবে আসলে অর্থনীতিতে ক্ষত তৈরি হয়েছে, তার মধ্যে আমরা দেখছি যে ব্যাংক খাত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এখানে। তো আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষত আগামী 6 মাসে আমরা কতটুকু সামলে উঠতে পারবো, বা এই সরকার আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? ধন্যবাদ। এই প্রথমবার আমরা একটা শ্বেতপত্র দেখলাম, বেরিয়েছে, ড্রাফট কপি হোক যাই হোক সরকারের কাছে গেছে, এবং যার কিছুটা আমরা দেখতেও পাচ্ছি, মানে কী ব্যাপারগুলো উঠে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা জাস্ট ওনাকে শর্মিন কী করতে চাই, আমাদের এখন এনপিএল যেটা গত সেপ্টেম্বর প্রায় 17% হয়েছে, আপনারা জানেন। একটা হচ্ছে যে কিছু কিছু লোন যেগুলো আগে খারাপ দেখানো হয়নি সেগুলো ক্লাসিফাই করা হয়েছে, একই সাথে আমাদের চেঞ্জ অফ ক্লাসিফিকেশন রুলটাও ইম্প্যাক্ট করেছে, সেই হিসাবে এখন ওখানে গেছে এবং আগামীতে আরও বাড়বে, সিগনিফিকেন্টলি বাড়বে। আপনারা দেখেছেন রিসেন্ট ক্লাসিফিকেশন রুলও একটা এসছে যে আগামী এপ্রিল থেকে যেটা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন রুলটা অ্যালাইন করে যেটা করবে, সেটা হলে কিন্তু আরও বাড়বে। সেটা তো একটা তো পলিসিগত কারণে বাড়বে, আরেকটা হচ্ছে যে ধরেন বেক্সিমকো, এসআলম এবং এর সাথে যারা অ্যাফিলিয়েটস ছিল তাদেরগুলো কিন্তু লোনগুলো খারাপ হয়ে যাবে। এখন আপনি যেটা বলছেন যে, এবং ওই রিপোর্টে কিন্তু বেরিয়ে এসছে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং সবচেয়ে বেশি এফেক্টেড ব্যাংকিং সেক্টর, এবং এখানে যে পরিমাণ টাকা বেরিয়ে গেছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, এবং বেরিয়ে এসছে প্রায় $16 বিলিয়ন বা 15 থেকে $16 বিলিয়ন প্রতি বছরই লোপাট হয়েছে, এবং তার একটা বিরাট পোর্শন কিন্তু বাইরেও চলে গেছে। এখন যেটা হচ্ছে তাতে করে অবস্থা যেটা দাঁড়াচ্ছে, হয়তো এই এনপিএল মাননীয় গভর্নর বলেছেন 30% এটা যেতে পারে, তার বেশিও হতে পারে, ইউ নেভার নো। এবং এখানে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরে যে আমরা প্রায় 10-11টা ব্যাংককে আইডেন্টিফাই করা হয়েছে, এটা মোস্ট ভালনারেবল। এবং আপনি যদি বলেন যে 61টা ব্যাংক, এর মধ্যে কিন্তু আরও 10টার বাইরেও কিন্তু কিছু ব্যাংক আছে যেগুলো হয়তো এখনও ওই অবস্থায় যায়নি, আমরা আশা করব যে যাবে না, কিন্তু ভালনারেবিলিটি কিন্তু আছে। এবং 11টা ব্যাংকের বোর্ডও কিন্তু রিকনস্টিটিউট হয়েছে, বাট বোর্ডের রিকনস্টিটিউশন কি অনলি ফর্মুলা, আরও কিন্তু কিছু কাজ করতে হবে। যে গভর্নর বলেছেন যে আমরা ফেজ বাই ফেজ আমরা বেশ কিছু ফরেন্সিক অডিট করাবো, বিদেশি অডিটর নিয়ে আসবেন, সেই অডিটগুলো হবে, তারপরে কিন্তু ব্যাংকের হেলথটা জানতে পারবো। এবং আশা করছি হয়তো আগামী 5-6 মাসের মধ্যে আমরা ওই ব্যাংকগুলোর আসল অবস্থা জানার পরে তারপরে ব্যবস্থা নেওয়া হবে কি করা যায়। এটা কি আপনার রিক্যাপিটালাইজ করব, নাকি আমরা এটাকে মার্জ করব। আবার অর্থ উপদেষ্টা বলেছেন আমরা কোনো ব্যাংকে বন্ধ করব না, সেটা একটা বলেছেন। সেটা হয়তো উনি বলেছেন যেহেতু আমাদের যারা ডিপোজিটার আছে, বিশেষ করে স্মল ডিপোজিটার, তাদের যেহেতু কোনোভাবে ক্ষতি না হয়, হয়তো সেই জন্য উনি বলেছেন। বাট আমি যেটা বুঝি যে আগামী সময়টা বেশ, যেটা 6 মাস যেটা উনি বলছে, আসলে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেছে আগামী একটা বছর ইন এ ওয়ে, এবং তারা বোধ হয় রাফলি 4.2 or 4.3% জিডিপি গ্রোথ ধরেছেন। যদিও একটা কথা যেটা বেরিয়ে শ্বেতপত্র, যে ডেটা ব্যাপারে কিন্তু কেউ ঠিক করে বলতে পারবে না ডেটার লেভেল অফ ক্রেডিবিলিটি, সেটার প্রমাণ তো আমরা একটা দেখছি। আমরা এই নতুন সরকার আসার পরে যদি মূল্যস্ফীতির তথ্যটা দেখি, এর আগের সরকারের সাথে কিন্তু মিলছে না। না, এটা তো শুরু হয়েছে গত সরকারের সময়, যখন আমরা এক্সপোর্ট নিয়ে আমরা ক্যাওসটা দেখলাম, যে অ্যামং অল দ্য কনসার্ন, বাংলাদেশ ব্যাংক থেকে, ইপিবি থেকে সরে মিনিস্ট্রি অফ কমার্স থেকে যারা আছে সবাই মিলে যে অবস্থায় গেল, শুরু তো এর আগেই হয়েছে, বাট আমরাও তার আগে থেকে কিন্তু ডেটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল, বাট যেহেতু ওই সময়কে কথা বলার সুযোগ তেমন ছিল না, ফ্রিডম স্পিচটা যেহেতু ছিল না, স্বাভাবিকভাবে সেটা এখন বলতে পারছি, এখন এই ব্যাপারগুলো আসছে। সো ডেটা ক্রেডিবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ওভারঅল আর যেটা হচ্ছে আগামী সময়টাতে কিন্তু রেভিনিউ, যেটা আমাদের দেখেন ট্যাক্স জিডিপি রেভিনিউ প্রায় 7.5%, আই থিঙ্ক দ্য লোয়েস্ট। ইভেন শ্রীলঙ্কা, আমি সেদিন কথা বলছি, ওদের প্রায় 10 ক্রস করে গেছে। ওদের যে পোস্ট যে ডিব্যাকল যেটা হলো, ওরা যে সমস্ত রিফর্মগুলো করেছে, স্ট্রাকচারাল রিফর্ম আর অন্যান্য রিফর্ম, অলমোস্ট 11-12% চলে গেছে। আমি একটা ইনভেস্টমেন্ট ওরা একটা প্রেজেন্টেশন দিচ্ছিল, ওরা এখন চিন্তা করছে ট্যাক্স কমাবে কিনা, বিকজ ওরা যে পরিমাণ রেভিনিউ জেনারেট করছে ওটা এখন ইউজ করতে ডিফিকাল্ট হচ্ছে। আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে শামস মাহমুদ আছেন। একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্য ভালো হলেই আসলে সব চ্যালেঞ্জ সহজেই উত্তরণ করা যায়। আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনের সংখ্যাটা কি হবে, যেখানে মূল্যস্ফীতির প্রেশার আছে, ইন্টারেস্ট রেটের প্রেশার আছে, এবং
আরেকটি বড় শঙ্কার জায়গা তৈরি করেছে, সেটি হয়তো মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। সেটি হচ্ছে আমদানি কমে গেছে, আমাদের একদম প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি কমে গেছে। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, মানে সামনে যে সময় আছে, আমি যদি এটা নাটশেলে বলি, দুটা ভালো জিনিস, মানে ইতিবাচক, যেটা আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ততা আছে যারা আমাদের, একটা হলো যে সেন্ট্রাল ব্যাংকের উপর কনফিডেন্স, যেটা আমাদের চলে গেছিলো, অলমোস্ট ইরোড হয়ে গেছিলো, এটা কিন্তু এখন ফিরে আসছে। বিকজ টাফ মেজার্স, বাট মানে রিয়ালিটি, বাস্তবতা যদি আমি আমলে নিই, তাহলে দিজ আর দ্য মেজার্স, এই ধরেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলোকে আনা হচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান পার্ট। আরেকটা ছিল যে এনবিআর এর কথা, যেটা মাহবুব ভাই যেটা বললো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এনবিআর এর কিন্তু এখন নতুন যিনি চেয়ারম্যান এসেছেন, উনি কিন্তু রিফর্ম নিয়ে অলরেডি কাজ করছে। উনি ব্যবসায়ীদের সাথে কথা বলছে হাউ টু মেক ইট ইজিয়ার। এখন ব্যবসায়ী মানে রিফর্ম হচ্ছে একদিকে, আমাদের আস্থাটা মানে এখন অ্যাটলিস্ট এনবিআর কিছু বললে আমরা বুঝবো যে এটা ভালো কোনো লক্ষ্য নিয়ে ওনারা বলছে এটা। তো বাংলাদেশ ব্যাংকও ধরেন কোনো একটা গাইডলাইন দিল, আমরা বুঝবো যে এটা একটা ভালো, মানে সবার যাতে মঙ্গল হয় ওটার জন্য ওরা বলছে। বিশ্বাসটা ফিরেছে। সো এটা ছিল নাম্বার ওয়ান চ্যালেঞ্জ বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি মনে করি ব্যবসায়ী হিসাবে। তো ওটা ওনারা করেছে। দুজন যাদেরকে নিয়োগ দিয়েছে ওনাদের উপর আমাদের অনেক আস্থা আছে এবং ওনাদেরকে আমরা শ্রদ্ধাও করি অনেক। এখন ব্যবসায়ী হিসেবে যে সমস্যা, যেটা আমাদের তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি। এখানে আমরা জানি যে পুলিশ অ্যান্ড স্পেশালি গার্মেন্টস সেক্টরের কথা এখানে আনতে লাগবে, কারণ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য সিঙ্গল এক্সপোর্ট কমোডিটির উপর আমরা এখনও ডিপেন্ডেন্ট। অলমোস্ট 85% ইজ স্টিল অন দ্য গার্মেন্টস সেক্টর। তো এইখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আগে যে স্ট্রেংথটা ছিল ওটা কিন্তু এখন নেই। তো ওনারাও একটা ধরেন একটা মানে যা হয়েছে, ওনাদেরও একটা মেন্টাল একটা ওয়েলনেসের ব্যাপার চলে আসে, ট্রমা আছে। সো দে আর অলসো রিকভারিং অ্যান্ড আবার রিস্ট্রাকচারিং আমরা দেখছি। নতুন আইজিপি সাহেব এসেছেন, উনি কিন্তু প্রোঅ্যাক্টিভভাবে আবার খুব অল্প সময়ের মতো কাজ করছে। বাট এখানে আনফর্চুনেটলি যেটা আমরা দেখছি যে ফাইলিং অফ ফলস কেসেস, এটা কিন্তু সরকার একটা নির্দেশনা দিয়েছে, তারপরেও কিন্তু হচ্ছে। অ্যান্ড দিস উইল ইরোড কনফিডেন্স, মানে ব্যবসায়ী হিসাবে কিন্তু এটা একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে। তো এই জিনিসটা হ্যাজ টু বি রেইনড ইন, এক নম্বর। দুই নম্বর হলো যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখন এখানে উই আন্ডারস্ট্যান্ড যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আপনার একটা হাতিয়ার হলো টু রেজ দ্য ইন্টারেস্ট রেট। কিন্তু বাংলাদেশে যেটা হলো যে অলমোস্ট 80% অফ দ্য লোনস যেটা আমরা নিয়ে থাকি ব্যবসা করার জন্য, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল লোন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ দ্য অপোজিট। সো কনজিউমার ড্যাম্পেন, ইউ ক্যান মানে ইয়েটা ড্যাম্পেন করতে পারেন ইন্টারেস্ট রেটটা হাইক করে। কিন্তু এখানে যেটা হয়, যখন ইন্টারেস্ট রেটটা আপনি বাড়াচ্ছেন, আমাকে ডাইরেক্টলি এফেক্ট করছে আমার ওয়ার্কিং ক্যাপিটালে। হ্যাঁ, তো তখন আমার গ্রোথ এক নম্বর স্থগিত হয়ে যাচ্ছে। দুই নম্বর, রিইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বড়রা করতে পারছে, যারা আমার এক্সপোর্ট আছে, যারা ডলার ইনকাম করছে। কিন্তু এসএমই সিএসএমই সেক্টর 85% আমাদের এখানে যারা মানে কর্মস্থান মানে যারা দেয়, যেটা এমপ্লয়মেন্ট জেনারেশন যারা দেয়, দে গেট এফেক্টেড। সো এই জিনিসগুলো আর এফেক্টিং। অ্যান্ড হাই ইন্টারেস্ট দিয়ে হাই গ্রোথ এক্সাম্পল ওয়ার্ল্ডে আপনি কোনো দেশে নেই। হ্যাঁ, তো এটা তো বাস্তবতা। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর সিইং। অ্যান্ড এখানে একটা হলো যে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল হবে না। ইনফ্লেশন কন্ট্রোল হবে না কারণ দুটো জিনিস। একটা হলো যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনি ধরেন জিনিসপাতির ডিমান্ড সাপ্লাই মানে ইয়েটা কনস্ট্রেন্ট করছেন, কিন্তু সাপ্লাই সাইডও দের ইজ আ কনস্ট্রেন্ট। তো সাপ্লাই সাইড যখন মার্কেট যদি রিকনসাইল না করতে পারে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি রিকনসাইল না করে, কারণ আপনি যদি কোনো দোকানে যান দেখবেন যে শেলফে কিন্তু সব আইটেম আছে, বেচাও হচ্ছে, তো কেউ না কেউ তো কিনছে ওটা। সো দ্যাট মিনস দের ইজ দ্য ডিমান্ড ইজ দেয়ার ফর দিস প্রোডাক্টস, উচ্চ দামও কিনছে। তো এই জিনিসটা কিন্তু এখন একটা বড় একটা মানে প্রবলেম হয়ে যাবে, যেটা আমরা দেখছি যে সরকার ট্রাই করছে, কিন্তু এটা কিন্তু ইজিলি রেইনিং করতে পারবে না, কারণ স্ট্যাবলিশ প্লেয়াররা কিন্তু এখন মার্কেটে নেই। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক শর্মিন নীলর্মী, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি শামস মাহমুদ বলছিলেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে কৌশল, এটা বিশ্বব্যাপী হয়তো সমাদৃত, আমরাও সেই চেষ্টাটা এখন করছি যে ইন্টারেস্ট রেট বাড়ানো, কিন্তু আমাদের দেশে এটি কাজ করছে না। আসলে অর্থনীতির জ্ঞান কি বলে? শুধুই মানে তাত্ত্বিক কৌশল দিয়ে কি এটি নিয়ন্ত্রণ করা সম্ভব আসলে বাংলাদেশে? আপনার কাছে কি মনে হয়? আমাদের বাজারগুলোর মধ্যে কিছু কিছু যে হঠাৎ করে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যে আমরা আরোপ করি, সেগুলো কিন্তু আবার কাউন্টার প্রোডাক্টিভ হয়। মানে আপনি বাজারকে নিয়ন্ত্রণ করে
দুইটা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিয়ে এটা একে ধরলাম, একে জরিমানা করলাম, এটা দিয়ে আপনি বাজারের মূল্যস্ফীতি কমাতে পারবেন না। উনি যেটা বললেন যে আমাদের বাজারে ঘাটতির, সরবরাহের যে ঘাটতির ব্যাপারটা আছে সেটা তো একটা ব্যাপার আছে, তার মধ্যে আছে উনি শেষের কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে অনেক অ্যাক্টর এখন মার্কেটে নাই। আমাদের এমনকি ধরেন চালের মতো, আটার মতো, দুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডিমের মতো, যেটা 18 কোটি মানুষের বেশিরভাগ মানুষই প্রতিদিন কনজিউম করতে হয়, সেখানেও আপনার পারফেক্ট কম্পিটিশন নাই, সেখানেও আপনার অলিগোপলি আছে। অর্থাৎ এই সেক্টরগুলো কোনো না কোনোভাবে কর্পোরেট যে বাণিজ্যিক যে পুঁজি আছে সেটার হাতে চলে এসেছে। এরকম একটা মার্কেটের মধ্যে চট করে আপনি আসলে ইনফ্লেশন কমিয়ে ফেলাটা কিন্তু সহজ না। মানে যেখানে আপনার পারফেক্ট কম্পিটিশন আছে, প্রতিটা বিক্রেতা মানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়াই বিক্রি করতে পারছেন, সেসব জায়গায় আপনি চট করে কমাতে পারবেন। ফলে এই ধরনের মার্কেটে চট করে কমবে না। তার মধ্যে ধরেন আমাদের বন্যা হয়েছে, তার মধ্যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা অস্থিরতা চলছে। এই অস্থিরতাগুলোর আপনার প্রকৃত অর্থে দামের উপরে এক ধরনের প্রভাব পড়ে, আরেকটা প্রভাব পড়ে হচ্ছে স্পেকুলেটিভ সাপ্লাই এবং ডিমান্ডের একটা ব্যাপার থেকে যায়। আমার যা কিছু কেনার কথা তার থেকে আমি ভাবছি যে আমার এই মাসে আমার আর তেল কেনার দরকার নেই, বাজারে তেল পাওয়া যাচ্ছে না মনে করে আমি আরও 2টা 5 লিটার 10 লিটার কিনে ফেললাম। এটার একটা স্পেকুলেটিভ এফেক্ট আছে। এখন ধরেন আপনি বাংলাদেশে 15% মানুষের হাতে 80% সম্পদ। এই যখন পরিস্থিতি এবং এই যে দারিদ্র্যসীমার উপরে যারা রয়েছেন তার 50% মানুষও আপনি যদি দিনে 2 দিনও কাজ না করেন, ওনারা দারিদ্র্যসীমার নিচে নেমে আসবেন। এখন আমি ধরেন কষ্ট করে হলেও 2টো বাড়তি তেল কিনতে পারছি, ওনারা কিন্তু পারবেন না। এবং এ কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটাও সহজ হবে না। এবং এই যে ব্যবসা বাণিজ্যের গ্রোথ বলছি না, আপনি যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না তৈরি করছেন, যতক্ষণ পর্যন্ত না মানুষের হাতে টাকা দিতে পারছেন এবং আস্থা ফিরাতে পারছেন যে না আমি প্রয়োজনের সময় ঠিকঠাক মতো দ্রব্যটা কিনবো, ততক্ষণ পর্যন্ত মূল্যস্ফীতি চট করে কমবে। সেই জায়গায় আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে একটা বিরতিতে যাব, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য সচল রাখার ক্ষেত্রে পরিবেশের কথা, যেটা শামস মাহমুদও বললেন, নতুন বিনিয়োগ হচ্ছে না, সেটা অভ্যন্তরীণ বিনিয়োগই বলি বা বিদেশি বিনিয়োগই বলি। তো এই যে একটা সংকট, এটা তো আসলে সামনের দিনেও নিশ্চয়ই আমাদেরকে আরো শঙ্কার মধ্যে ফেলবে। সেখানে আপনার পরামর্শ জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থনীতিতে এখন শঙ্কা কি। অধ্যাপক শর্মিন নীলরমি, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি বলছিলেন আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি বড় কৌশল হচ্ছে জনগণের হাতে অর্থের প্রবাহ বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং সাপ্লাই সাইডের ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ। সেখানে তো আসলে ব্যবসা বাণিজ্যকে আসলে বুস্টিং করার একটা প্রশ্ন আসে। আমরা দেখছি যে বিনিয়োগ স্থবির হয়ে আছে। আপনি কি পরামর্শ দেবেন? বিনিয়োগ আসলে মানুষ তো দেখবে যে সামনে কি ধরনের পরিবর্তন আসে, নীতি কৌশল কীরকম পরিবর্তন আসে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ফলে এক ধরনের আস্থার সংকট থাকবে। আপনি দেখবেন যে শ্বেতপত্র কমিটি থেকে আমরা একটা প্রস্তাবনা রেখেছি সরকারের কাছে, সেটা হলো যে খুবই দ্রুত যদি একটা অন্তর্ভুক্তিমূলক একটা কনফারেন্স করা যায়, একটা ফোরাম কল করা যায়, যেখানে আপনার যারা বিদেশি যারা বায়ার রয়েছেন, যারা বিদেশি বিনিয়োগ আমাদের দেশে করছেন, যারা ব্যবসা করছেন আমাদের দেশে এবং যারা নীতি নির্ধারক আমাদের দেশে, এই সকল পক্ষের সম্মিলনে যদি একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ফোরাম খুব দ্রুত কল করা যায়, যাতে একে অপরের প্রতি আস্থা ফিরিয়ে আনা যায়, সেই ক্ষেত্রে এটা একটা কাজ করবে। এবং এই যে যেটা আমাদের সহ আলোচক আজকে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের উপরে ওনাদের একটা আস্থার জায়গাটা ফিরে এসেছে, আস্তে আস্তে হয় কি এইটার এক ধরনের স্পিল ওভার এফেক্ট আছে। এগুলো আপনাকে সাহায্য করবে একে অন্যের উপরের বিশ্বাসযোগ্যতা আনতে এবং বাজারের উপরে আস্থা নিয়ে আসতে। আমাদের নেক্সট ইলেকশন পর্যন্ত এই আস্থাটা যদি কার্যকর হয়, তাহলে আবার বিনিয়োগটা খানিকটা ফিরে আসবে। তবে নির্বাচন হওয়া অবধি আপনি খুব স্থিরভাবে বলতে পারছেন না যে আপনার বিনিয়োগটা মানে অনেক বেশি করবে। ফলে নির্বাচন একটা জরুরিও বটে। যে আপনার কাছে আবারও আসবো, সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, বিনিয়োগের প্রশ্ন আসলে যেটি হয়, কিছুক্ষণ আগে শামস মাহমুদও বলছিলেন যে আমাদের ক্ষুদ্র মাঝারি খাত একটা বড় অংশ
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা বিনিয়োগের কর্মসংস্থানের ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে। আপনি তো ব্যাংকে আছেন, এই সময়ের মধ্যে আসলে ক্ষুদ্র ঋণ কি পরিমাণ আপনি বিতরণ করেছেন সেটি আগে একটু জানতে চাই। না, ব্যাপারটাও জানেন, আসলে তো যেটা সবচেয়ে বড় ব্যাপার বললেন যে কোনো অর্থনীতির জন্য ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই ইনভেস্টমেন্ট ক্লাইমেটের সবচেয়ে বড় যেটা নিয়ামক সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা। সে আইন শৃঙ্খলা কিন্তু আপনি দেখেছেন আমরা রিসেন্ট পাস্টে দেখছি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এর আগেও দেখতে পেয়েছে ক্ষণে ক্ষণে হয়তো একখানে সাবসাইড করছে, আবার আরেকখানে গিয়ে উঠছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনার ব্যাংককে খুব একটা কনফিডেন্স দেয় না। স্পেশালি আপনি যেখানে দেখছেন যে এনপিএল যেভাবে বাড়ছে, তো তখন ব্যাংকগুলো চিন্তা করে যে আমি কী করবো। আর যেটা এরা কিন্তু সবচেয়ে ভালনারেবল গ্রুপ, মানে ইকোনমির ডাউন সাইডে প্রথম এফেক্টেড কিন্তু হয় এরা, এবং যার জন্য এই সেক্টরে কিন্তু এনপিএলটাও হয়, এবং সেই জন্য ব্যাংকগুলো দেওয়ার সময় চিন্তা করে। আর এদের ধরেন যেভাবে আমাদের যে ইউটিলিটি কস্ট যেভাবে বেড়েছে, গ্যাসের কস্ট, ইলেকট্রিসিটি কস্ট যেভাবে বেড়েছে, সেখানে কিন্তু ওদের জন্য অলরেডি কিন্তু ব্যাপারটা বিরাট একটা চাপের সৃষ্টি করেছে। আমি যদি আপনার কাছে একটু অ্যাপ্রক্সিমেট একটা চিত্র চাই, যে বিগত বছরের এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসে 2023, 22 বা 19, 20 এই সময়ের ওই টাইম সিরিজটাকে ধরে যদি এই বছরের এই টাইম সিরিজটাকে বলি, এই সময়ের মধ্যে আসলে আপনারা কি পরিমাণ নতুন ঋণ বিতরণ করতে পেরেছেন? ফিগার বলি, আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দেখেন অ্যাজ এ হোল, সেখানে কিন্তু সব কিছুই চলে আসে, 9 নিচে চলে গেছে। যেটা মনিটারি পলিসি স্টেটমেন্ট প্রায় 14, 14.5 হচ্ছে আপনার টার্গেট, আপনি কিন্তু প্রতি মাসেই কিন্তু কমছে, প্রতি মাসেই কমছে, কমতে কমতে কিন্তু 9 নিচে চলে গেছে। সেটা কিন্তু একটা ইন্ডিকেটর যে আসলে এখন এই মুহূর্তে ব্যাংকগুলো ফ্রেশ ইনভেস্টমেন্টে যাচ্ছে না। ছোট ইনভেস্টমেন্ট তো অবশ্যই না, যেটুকু যাচ্ছে অর্গানিক্যালি ডেভেলপ করছে। হয়তো শামসদের ফ্যাক্টরি আছে, ওদের চলছে, আমরা জানি ওদের ভালো অর্ডার আছে, হয়তো তাকে আমি দিচ্ছি, কিন্তু ছোট কোনোখানে দেওয়ার ব্যাপারে কিন্তু এখন ব্যাংকগুলো আসলে কনজারভেটিভ। আরেকটা হচ্ছে যে ধরেন এই বিকজ অফ দ্য ফ্যাক্ট যে মানি যেভাবে টাকা যেভাবে বেরিয়ে গেছে, আপনি দেখতে পেয়েছেন যে কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু বাড়ছে ব্যাংকের থেকে। আরেকটা হয়েছে এই যে 2 লক্ষ কোটি টাকা হোয়াট এভার দ্য মানি, এটা কিন্তু আর ফিরে আসছে না, এগুলি কিন্তু চলে গেছে। তাতে করে হয়েছে কি অলরেডি লিকুইডিটি কিন্তু অলসো আন্ডার স্ট্রেস, এবং যেখানে আপনার এখন ডিপোজিট সরকার যেখানে 11.5-12তে টাকা নিচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি মানে জিরো কস্ট আমাদের জন্য, ইন সেন্সে জিরো রিস্ক ওয়েটেড অ্যাসেট। সেখানে কিন্তু সবচেয়ে আমি যে ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট করছি, দেন ইনভেস্টিং ইন এ কর্পোরেট, যেখানে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট বেশি, আমার অনিশ্চিত অনেক বেশি হয়, সেখানে আমি করছি। এবং দেখবেন যে ইভেন ইন্ডিভিজুয়ালরা, কর্পোরেটসরা, যেখানে আগে প্রত্যেকটা অকশনে 10% নিচে ছিল, সেটা 20%-এর উপরে চলে গেছে। তো সরকার যেভাবে নিচ্ছে, ওই কারণটা একটাই, যেহেতু ট্যাক্স টু জিডিপি সো লো, আপনি 1 লক্ষ কোটি হচ্ছে, 1 কোটি হচ্ছে আপনার বোধহয় রেজিস্টার্ড, আপনার সাবমিশন করে বোধহয় অ্যাবাউট 41% আর 42% আপনার ট্যাক্স সাবমিট করে, রিটার্ন সাবমিট করে। তারপর ওখানে দেন কী অবস্থা, স্বাভাবিকভাবে সরকার কিন্তু এর মধ্যে একটা বড় অংশ বা জিরো ট্যাক্স, জিরো ট্যাক্স। তো এই যে হচ্ছে, এটা ওনাদের রিপোর্টে বেরিয়ে এসছে যে এর মধ্যে 2 লাখ লোক মারাও গেছেন। আমি যদি মনে থাকে এক্স্যাক্টলি, এটা আমি ওনাদের রিপোর্ট থেকে বলছি, আমি কোট করছি। সো আমি একটা ডিসক্লোজার দিয়ে দিলাম আর কি। তো সেখানটা যেটা হচ্ছে, তো আপনার কিন্তু গভর্নমেন্ট দেখেন কোনো একটা অগাস্টে সেপ্টেম্বর মাসে ওনারা কিন্তু ব্যাংক থেকে বড় করে স্যালারি দিয়েছেন। তো এই হচ্ছে অবস্থা। তাতে করে হচ্ছে কি ব্যাংক করে টাইটনেসের মধ্যে আছে লিকুইডিটি। ইয়েস, কিছু কিছু ভালো ব্যাংক যেগুলো গভর্নেন্স খুব ভালো ছিল, যারা এই সময় ভালো ভালো লেন্ডিং করতে পেরেছে, তাদের লিকুইডিটি ভালো। কিন্তু এন্ড অফ দ্য ডে তাকে কিন্তু 11 যখন বড় করছে, সে কিন্তু লেন্ড করবে 13, বেশি 14তে কিন্তু ওই সিএমএসএমই, বিশেষ করে কটেজ অ্যান্ড মাইক্রো সাস্টেন করতে পারবে না। তো ওই ব্যাপারটার জন্য আবার একই সাথে তো এটা যে 14ই থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই, না, বাড়বে, সামনের সময় আরও বাড়তে পারে। কারণ আপনার যে এনপিএল বাড়ছে মানে কি, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেই টাকাটা ফেরত আসেনি, কিন্তু সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। আপনি ফেরত কীভাবে দিবেন, আপনি আবার মার্কেট থেকে টাকাটা তুলবেন। একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছি কিন্তু আমরা, এবং তার জন্য আপনাকে বড় করার মার্কেট থেকে সেখানে চাপ পড়তেই থাকবে। আর যেখানে কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। কীভাবে আনতে হবে, যেটা একটু শামস বলছিলেন, যে আমাদের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে, ট্রাস্টটা ফিরিয়ে আনতে হবে, যে মানুষ ব্যাংকে টাকা রাখলে ব্যাংক থেকে টাকা ফেরত পাবে। যার জন্য দেখবেন যে সেন্ট্রাল ব্যাংক রিসেন্টলি প্রায় 22,000 কোটি টাকা কিন্তু ইনজেক্ট করেছে এই 5-7টা ব্যাংকে, যাতে করে
মানুষের টাকাটা দিতে পারে। এখন প্রশ্ন রয়েছে যে এই টাকাটা দেওয়ার পরে ওরা কি ফিরে টাকাটা জমা দেবে কিনা ব্যাঙ্কগুলোতে, সেটা ইজ বিগ কোয়েশ্চেন মার্ক। বাট দ্যাটস একটা এফোর্ট তো নিতে হবে যাতে করে ব্যাঙ্কগুলোর উপরে আস্থাটা ফিরিয়ে আনতে, কারণ আমানতকারীরা আসলে সেই বিশ্বাসী আমানতটা রেখেছিল। জি। আপনার কাছে আবারও আসবো। শামস মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ইনফ্লেশনের চাপ, ইন্টারেস্ট রেটের চাপ, বিনিয়োগের ক্ষেত্রে এখনো পরিবেশ নেই, সব কিছু মিলিয়ে একটা খুব চাপের মধ্যে আছে। এই ব্যবসা বাণিজ্য বা এই বেসরকারি খাত এখান থেকে যদি বেরোতে না পারে আসলে কোনো কিছুই হবে না। দিন শেষে বাণিজ্য সমাধান। তো ডক্টর শর্মিন নীলর্বী যেমনটা বললেন যে নির্বাচন এখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে, আপনার কাছে কি মনে হয়? না দেখেন, এখানে আমি জাস্ট কুইকলি একটা জিনিস বলতে চাই যে ওয়ান অফ দ্য গুড সাইন্স হলো আমার রিজার্ভ বাড়ছে, আমরা কিন্তু দেখছি রেমিটেন্স আসছে। অ্যান্ড এখানেও কিন্তু একটা মানে জাস্ট কমন সেন্স যদি আমি অ্যাপ্লাই করি, আমার ইনফ্লো বেশি হচ্ছে, আউটফ্লো কমে গেছে, তাই কিন্তু বিল্ড আপটা উই ক্যান সি। হ্যাঁ, সো দিস ইজ এ গ্রেট থিং। আর যেটা আপনি বললেন যে মানে ব্যবসার আস্থা কীভাবে হবে, আমি রিসেন্ট লাস্ট উইক একটা ঘটনা ঘটেছিল, মাহমুদ জিন্সের এএমডি রাফি মাহমুদকে ওর ওখানে কিছু দুষ্কৃতিকর ওকে হত্যা করতে চেষ্টা করে। তো রাফি কিন্তু নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, আর ও বাইরে পড়ালেখা করে এখানে এসে ব্যবসার সাথে সংযুক্ত হয়। এখন এইখানে যে আনফর্চুনেটলি যারা ইনভলভ ছিল, পুলিশ ধরেন যাদেরকে অ্যারেস্ট করে, ওরা সবাই বেল পেয়ে কিন্তু কয়েকদিন আগে বের হয়ে গেছে আবার। তো এই জিনিসটা যদি একটা এক্সাম্পল হয়ে যায় যে আমি ভ্যান্ডালিজম একটা ন্যায় মানে একটা আইন আছে, আমি কিন্তু আইন নিজের হাতে তুলে ফেলতে পারি না, এভরিথিং হ্যাজ টু গো থ্রু আ প্রসেস। হ্যাঁ, আমি যখন নিজের হাতে আইন নিয়ে আমি যদি হত্যার চেষ্টা করি কারোকে, একজন মালিককে, নতুন প্রজন্মের একজন প্রতিনিধিকে, তখন যে ইয়েটা দিচ্ছে ফর অল অফ আস, হ্যাঁ, যে এফেক্টটা হবে যে এই মেসেজটা যাবে বাইরে যে আমি যদি মালিককে হত্যা করতে ট্রাই করি অথবা পিটাই, আমার সব দাবিদার যাই ছিল, ন্যায্য হোক মানে ইলজিক্যাল হোক, এটা সব পেয়ে যাবো আমরা। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই নতুন প্রজন্মের এরা কিন্তু এখানে কেউ এখন আসতে চাবে না। অ্যান্ড দিস আমি আশা করবো যে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলেছি, কিন্তু এই জিনিসটা, এই এক্সাম্পল হ্যাজ টু বি সেট, কারণ এটা কিন্তু একটা বড় একটা বিজনেস কনফিডেন্স এটাকে ড্যাম্পেন করবে এরকম ইনসিডেন্ট। হ্যাঁ, এটার জন্য শুরুতে বলেছিলাম যে ল অ্যান্ড অর্ডার ইজ প্যারামাউন্ট। আর আরেকটা জিনিস হলো যে সামনে আমি অ্যাজ আ নর্মাল ব্যবসায়ী যে চ্যালেঞ্জগুলো দেখছি, আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে গ্রোথ হচ্ছে। যদি ডাটা দেখেন, রিসেন্টলি যে ডাটা 12% গ্রোথ হয়েছে। কাদের গ্রোথ হয়েছে? টপ লাইন যারা আছে, ধরেন 10%, 20% গার্মেন্টস, ওনারা গ্রো করেছে। কিন্তু বটমে যারা আছে, 1000 যে গার্মেন্টস যারা একটা এই সাইক্লিক ব্যবসায় ধরেন ঠিক করে করতে পারে নাই, দেয়ার ইন আ ফাইন্যান্সিয়াল প্রবলেম নাও। এখন ওনারা সামনের দিনগুলোতে নতুন যে মাহবুব ভাই যে কথাটা বললো যে নতুন ক্লাসিফিকেশন যে রুলটা মানে আসছে, যেটা করা হয়েছিল বেসড অন দ্য প্রিভিয়াস ডাটা, যেটা ওনারা প্রুভ করেছে যে ওয়াজ রং। এখন আইএমএফের এই শর্ত যদি মানা হয়, সামনে কী হবে আপনাকে আমি এখনই বলে দিই। আমাদের অলরেডি বাংলাদেশকে ডাউনগ্রেড করেছে মুডিস, তো এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং হ্যাজ বিকাম অলসো এক্সপেন্সিভ ফর মি। এটা মানে আনরিয়ালিস্টিক একটা হয়ে যাবে আমার জন্য। সো আই হ্যাভ টু গো টু দ্য লোকাল ফান্ড। দ্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। এখন আমার যদি ঠিক করে সাইকেল, কারণ এই বন্যা ছিল, আন্দোলন ছিল, শ্রমিক অসন্তোষ ছিল, তো আমি ঠিক করে এক্সপোর্ট করতে পারি। অনেক গার্মেন্টসেরই ধরেন ঠিক করে সাইক্লিক ব্যবসাটা মিলাতে পারেনি, ওনাদের আইদার ক্লাসিফাইড হয়ে গেছে অথবা ফোর্স লোন হয়ে গেছে। তো উনি মাহবুব ভাই আমাকে ওইসব গার্মেন্টসকে লোন দিবে না, কারণ দে রিস্কি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার ডিপোজিটারের ফিডুশিয়ারি ডিউটি ওনার টু প্রোটেক্ট দ্যার ইন্টারেস্ট। এখন সামনে 2টা ঈদের মাস আসছে, এই 2টা ঈদের মাসে এই গার্মেন্টসগুলো কীভাবে স্যালারি দেবে? নাম্বার 1 কোয়েশ্চেন। দেওয়ার পরে ওনাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা থাকবে, নতুন যে ক্লাসিফিকেশনের যে রুল আসছে, এনপিএল ধরেন আপনি আগে যেগুলো হাইড করা হয়েছিল ওগুলোতে বাড়বে ওয়েন ইউ ব্রিং ইট আউট। কিন্তু এখন আমি আজকেই বসে দেখতে পাচ্ছি 6 মাস পরে এনপিএল জাস্ট এই জিনিসটার জন্য কী অবস্থা হবে। এখানে ধরেন অলমোস্ট আমি বলতে পারি যে 60 to 70% অফ দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল বিকাম ক্লাসিফাইড, অলমোস্ট ডাবল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমার অ্যাক্সেস টু ফাইন্যান্স তো নেই। সো তখন কি করব? আর এর থেকে আরও বড় চ্যালেঞ্জ আমার এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি গ্র্যাজুয়েশনের ডাবল স্টেজ ট্রান্সফরমেশন, আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্টমেন্ট করতে লাগবে। এই 15% ইন্টারেস্টে লোকাল বরোইং করে আমি ওই ইনভেস্টমেন্ট কীভাবে করবো এখন?
আপনার কাছে আবার আসবো অধ্যাপক ডক্টর শর্মিন নীলমি, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আরেকটি বিরতিতে যেতে চাই, যেটি শামস মাহমুদ বলছিলেন যে আমরা দেখলাম যে আমাদের তথ্যের নৈরাজ্য ছিল সব জায়গায়, যেমনটা আপনারাও আপনাদের প্রতিবেদনে শ্বেতপত্রে তুলে এনেছেন। সেই রকম একটা প্রেক্ষিতে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংক এপ্রিল থেকেই আসলে এই IMF-এর শর্ত অনুযায়ী ক্লাসিফিকেশনের রুলটি দিল, সেটি আসলে সময় উপযোগী হলো কিনা, কারণ একটা শঙ্কার কথা বলা হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থনীতিতে এখন শঙ্কা কি। অধ্যাপক নীলমি, আপনার কাছে জানতে চাইছিলাম যে যেখানে তথ্যের নৈরাজ্যের কথা সরকার নিজেই বলছে, স্বীকার করে নিচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতে এই ভুল ভ্রান্তিকর তথ্যের মধ্যে এপ্রিল থেকেই আসলে এই ইন্টারেস্ট রেটের যে নতুন পলিসি, এটি অ্যাপ্লাই করাটা সঠিক সময় হলো কিনা? মানে আপনি ওই যে এনপিএল ক্লাসিফিকেশনের কথা বলছিলেন। আচ্ছা, এনপিএল ক্লাসিফিকেশনের যে ব্যাপারটা পুরনো দিকে যে ওনারা ফিরতে চাচ্ছেন, এটা তো চক্রাকারে হচ্ছে, মানে হঠাৎ করে ওনারা 9 মাস থেকে 3 মাসে ফিরছেন না, কিন্তু 6 মাস তারপরে 3 মাস এরকমভাবে। এবং এখানে যারা এনপিএল হওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে আবার দুটো বর্গকে উনি ভাগ করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব নিজেই। একটা হচ্ছে স্বাভাবিকভাবেই যে বাণিজ্যের যে প্রবাহ সেখানে যে আটকে গেছে, সেটার কারণে অনেক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়াতে এনপিএল তৈরি হচ্ছে। আবার তার মধ্যে অর্ধেক অংশ আছে এনপিএলের যারা আসলে 4-5টা পরিবারের হাতে, এই যে 2.25 লক্ষ কোটি টাকার কথা যেটা বাবু ভাই বলছিলেন। ফলে এই দুটো বর্গকে আলাদাভাবে চিহ্নিত করতে পারে এবং তাদের জন্য শ্রেণীকরণ সমেত তাদের জন্য ভিন্ন ভিন্ন প্রভিশনের যদি উইন্ডো রাখা যায়, সেই ক্ষেত্রে একটা কার্যকর ব্যবস্থা হবে বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছিলেন। দেখেন, নেপাল, কম্বোডিয়া এবং বাংলাদেশ একই সঙ্গে তো 3টা ধাপ পার হয়েছেন এলডিসি গ্র্যাজুয়েশনে। সেখানে নেপাল কিন্তু আগ্রহী এখন এই এলডিসি গ্র্যাজুয়েশনের এটাকে অ্যাকসেপ্ট করার জন্য। কম্বোডিয়ার অবস্থা মোটামুটি আমাদের মতো, এখনও ওই ডেট রেশিও অনেক বেশি কম্বোডিয়ার ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা চাপ আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ধরেন ভিয়েতনাম দুতিয়ালি করে ধরেন কমপক্ষে অনেকগুলো বায়ারের সাথে দ্বিপাক্ষিকভাবে তারা কিন্তু বাজার সুবিধা নিয়েছে। ফলে এটা সবসময় যে ইউরোপিয়ান ইউনিয়নই হতে হবে বা মানে এটা যে একটা সামষ্টিকতার মধ্যে যে এই সুবিধাটা নিতে হবে তা কিন্তু আমার দুতিয়ালির মাধ্যমে আমি মানে বহুপাক্ষিক আলোচনায় না যেতে পারি, দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেও কিন্তু আমি অনেক ধরনের বাজার সুবিধা নিতে পারি। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি অনেক বড় একটি বিষয়, আমরা এটা নিয়ে নিশ্চয়ই অন্য একদিন কথা বলবো। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, এই যে অনেকগুলো শঙ্কার কথা আমরা বলছি, মূল্যস্ফীতি, সুদের হার, বিনিয়োগ, এই বিষয়গুলো আসলে আমাদের সামনের যে 6 মাস সেটিকে কতটুকু কঠিন করে তুলবে বলে আপনি মনে করেন? একেবারেই অর্থনীতির শঙ্কার জায়গা যদি জানতে চাই। আমি খুব ফান্ডামেন্টালি বলি, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিকঠাক মতো করতে পারেন, আয়ত্তে নিতে পারেন, বিনিয়োগকারী তার টাকা বসিয়ে রাখতে চায় না, কিন্তু তাহলে সে আস্থাটা ফিরে পাবে। সাথে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হয়েছে। এই দুই সম্মিলনে আমি ধারণা করি যে বিনিয়োগের একটা ভালো জায়গা তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছেও একটু জানতে চাই, অর্থনীতির শঙ্কা, ব্যাংক খাত থেকে আর নতুন কোনো শঙ্কার জায়গা দেখেন কিনা, এবং ক্ষুদ্র মাঝারি খাতের উদ্যোক্তারা অবাধ ঋণ প্রবাহ নিশ্চিত হবে কিনা? হ্যাঁ, একটা হচ্ছে যেটা আমি বললাম, আমার জন্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইনফ্যাক্ট ফর এভরিওয়ান। সো ওটাকে যদি আমার মনে হয় যদি আমরা ঠিক করে আনতে পারি, তখন কিন্তু যারা নেবেন, এখন যেমন ধরেন টাকার ডিমান্ডটাকে শামসকে জিজ্ঞেস করেন, ইজ ইট কমফোর্টেবল ফর এক্সপানশন? বোধহয় হবে না, ওরকম অনেকে যে আমি এই মুহূর্তে থাকি একটু দেখি, সবাই কিন্তু ওয়েট অ্যান্ড সিতে আছে। সো আমার কাছে মানে ওই জায়গাটা যদি মানে অ্যাড্রেস করতে পারি স্ট্রংলি, ফোর্সফুলি, এবং সেটা যদি আমাদের দেখার ভিজিবল হয়, তাহলে আমার কাছে মনে হয় ব্যাঙ্কগুলো আবার তার মতো এগিয়ে আসবে। আমার মনে হয় ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন। এখানে ইন্টারেস্ট রেট, যেটা ডক্টর শর্মা বলেন, ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশনটা বড় কথা না। ইনফ্লেশন কিন্তু আমাদের দেশে নর্মালি 4.5-5 সবসময় মোটামুটি থাকে, ইফ আই এম নট রং, এটাই মোটামুটি অ্যাভারেজ থাকে, এর নিচে কিন্তু কখনো যায় না। আর ইন্টারেস্ট রেট আমরা কিন্তু আমাদের যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের আপনি হিস্ট্রি দেখেন, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিন্তু মূলত হয়ে যখন ইন্টারেস্ট রেট 15-16% বেশি ছিল। তো ইট ইজ মোর কনফিডেন্স। আরেকটা যেটা হচ্ছে গ্যাসটাকে অ্যাভেলেবল করে। দেখেন আমাদের আগের গ্যাস মিনিস্টার মানে এনার্জি মিনিস্টার বলেছিলেন যে ওনাকে ব্যবসার দাম বাড়ান, এবং উনি বলেছিলেন আই উইল এনশিওর অ্যাভেলেবিলিটি।
তো ওইটা কিন্তু অ্যাভেলেবিলিটি করার ব্যাপারটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ছোট এবং মাঝারি যারা আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তারা তো আর খুব এক্সপোর্ট করেন না, তারা লোকাল মার্কেটে যান। এই ওদের যেন মার্কেট ইয়েটাকে আমরা যদি আরও অনেক বেশি সহজ করে দিতে পারি, সাপ্লাই চেনটাকে ইমপ্রুভ করতে পারি, মিডলম্যানটাকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এটা খুব একটা বড় সমস্যা হবে না। আমরা গভর্নমেন্টের কমিটমেন্ট দেখছি, এখন আমরা এগুলিকে অ্যাকশন দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামস মাহমুদ, আপনাকে দিয়ে শেষ করব। আপনার দৃষ্টিতে আসলে সবচেয়ে বড় সংখ্যা কি? শর্মিন নিলর্মী এবং সৈয়দ মাহবুবুর রহমান মোটামুটি একটি জায়গায় আমরা নিশ্চিত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের কমিটি। আইন শৃঙ্খলার থেকে বড় আরও যেগুলো চ্যালেঞ্জ, আপনি যে গ্রোথ দেখতে চান, ইনভেস্টমেন্ট দেখতে চান, মানে ব্যবসায়িক কমিউনিটির আস্থা যদি আবার ফিরে আসুক এটা চান, তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো যে আমার সহনীয় পর্যায়ে মানে গ্রোথের জন্য যে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড এটা আমার লাগবে, এক নম্বর। দুই নম্বর হলো এনবিআর রিফর্ম, ট্যাক্স বেস হ্যাজ টু ইনক্রিজ। এখানে গুটি কয়েকজনকে ওদের উপর রিলাই করে আপনি যা করতে চাচ্ছেন এটা করতে পারবেন না। এনার্জি সিকিউরিটি, আমি যদি নিরবিচ্ছিন্ন গ্যাস না দিতাম, যেদিন দিবেন ওই দিন উই ক্যান টক অ্যাবাউট লট অফ থিংস। আনলেস দ্যাট ডে কামস আমরা কিন্তু এদিকে এখন আর ওই এত বড় ইনভেস্টমেন্টে কিন্তু কেউ যাবে না, যেটা এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের বড় একটা প্রবলেম হয়ে যাবে। কারণ ওসব দেশে কিন্তু যেটা আছে যে এনার্জি সিকিউরিটি আছে, মানে ইন্টারন্যাশনাল বর্ডিংও করতে পারছে, ওনাদের কান্ট্রি স্টেবিলিটি আছে, এবং আপনার ল অ্যান্ড অর্ডারের একটা স্টেবিলিটি আছে। তো এই তিনটা জিনিস যখন সিম্বায়োটিক রিলেশন, আমাদের গ্রোথ হয়েছে ওটার জন্য, কারণ মাহবুব ভাইরা আমাদেরকে লোন দিয়েছে, গভর্নমেন্টের পলিসি ছিল ওরকম, অ্যান্ড গ্যাস ওয়াজ চিপ, লেবার ওয়াজ চিপ, সো এভরিথিং ওয়াজ চিপ, সো উই প্রোগ্রেসড। এখন কিন্তু ওই পর্যায়ে নেই, এখন এভরিথিং হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ। এখন এফিসিয়েন্সির দিকে যাচ্ছি, এভরি মিনিট কাউন্টস। আমরা যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কথা বলা যে আপনার একটা ইনসেন্টিভ চাই, কারণ আমি যে ইনভেস্টমেন্টটা করেছি যখন হিসাব করে আমি কিন্তু 100% আউটপুট এইভাবে হিসাব করি, কিন্তু আমার যদি ধরেন 40% প্রোডাকশন করি অথবা আবার সারাদিনই যদি ফ্যাক্টরি বন্ধ রাখতে লাগে, আমি তো নেসেসারি আউটপুট পাচ্ছি না, তখন ব্যাংক রিপেমেন্টও অসুবিধা হচ্ছে, সব কিছু অসুবিধা হচ্ছে, নতুন বিনিয়োগও তখন হবে না, নতুন কর্মসংস্থানও হবে না। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।